অনেক গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আমি করতে চাই আপনাদের সাথে। তিনটা বিষয় কাভার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের প্রধান বাংলাদেশে। ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ জাস্ট মেট প্রাইম মিনিস্টার তারেক রহমান, এবং সালমান শাহ হত্যা এবং মেহের আফরুজ শাওনের বিষয়ে একটা মানে তথ্য আপনাদের সামনে দিব এখন। এবং এই যে আমি সবসময় বলে রাখি বা বলি আমি আপনাদেরকে, আমি তো জানেন আই এম এক্সেপশনাল, এটা বাস্তব। আমি বলছি না যে আমি এভরিডে আই রিসার্চ অন Indian intelligence agency and how Indian government and their intelligence agencies work or manipulate everything regarding Bangladesh. আমি আপনাদেরকে বলি নাই, এবং আমি কিন্তু আই এম ওয়ার্কিং অন ইট। এবং আমি আপনাদেরকে বলি, আমি এই বিষয়গুলো এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ঘটনার আমি যে কথাগুলো এবং গ্যারান্টি আপনাকে দেই, আমার কোনো ডকুমেন্টস লাগে না অনেক সময়। আমি ঘটনা বিষয় আই এম সো মাচ ডিপ ইনটু ইট দ্যাট আমি ঘটনার দেখে মানে একটা আন্দাজ করে আমি বলতে পারি এই ঘটনাটা কে ঘটাতে পারে, because of the surrounding circumstances of that individual or a group of people or of their country. Yes, it is. I can do that. And I've told you, I have given you so many times, and which came out to be true. Absolutely true. Nothing wrong with that. Not a single prediction that I have done or I have predicted went wrong. None. This time too. This time Udon too. Take a look at it and listen to me carefully. Like I said, আমি যখন কোনো জিনিস বলি আপনারা শুনবেন, আমি অনুরোধ করি আপনাদেরকে শুনে যাবেন, ডিসএগ্রি করতে পারেন, বাট কনস্ট্রাকটিভ, কিন্তু উড়িয়ে দিয়ে যাবেন না, মাথায় নিয়ে চলে যাবেন। আজকে আমি আপনাকে দেখাবো যে আমি এই যে সবসময় বলি না যে কোন ঘটনার সাথে ভারতের র থাকতে পারে। ধরেন আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ভারত জড়িত, ভারতের র জড়িত, এবং এটা আমি বলেছি, এবং আমি এটাকে আই মিন ইট অ্যান্ড আই ওন দিস স্টেটমেন্ট। এবং টুডে আজকে আমি আপনাদেরকে আচমকা একটা জিনিস আমি বলি নাই, আমার এই কথাটার কতটা সত্য আরেকজন ভাই বলেছেন, যাকে আমি জীবনে চিনি না, আমি ওনাকে চিনি না, উনি হয়তো অনলাইনে আছেন, কিন্তু আমি আপনাকে দেখাবো কতটা সত্য। মেহের আফরুজ শাওনের অন্য একটা রূপ দেখেন। আমার যে ধারণাগুলোর সাথে আমি বললাম না, গতকালকে লাইভে বলছিলাম যে যদি ওজোপাড়া গ্রামে দেখেন স্বামী স্ত্রী বাংলাদেশে ঝগড়া করেছে, খুঁজে নিবেন সেখানে কোনো ভারতীয় রয়ের এজেন্ট আছে কিনা। আমি সবসময় বলি না, আজকে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ এবং তত্ত্ব দিয়ে আমি এটা সহায়তা করবো। বাই দ্য ওয়ে বলে রাখি যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস এন্ড জেন্টলম্যান। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি র এর প্রধান, চিফ অফ র, বাংলাদেশে এসেছেন, এবং এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে as though they are like you know sponsoring this news that he is in Bangladesh. উনি আসতেন যেতেন গোপনে, অনেক সময় কেউ জানতো না। র প্রধানের সেকেন্ড অফিসও ছিল বাংলাদেশে। উনি বাংলাদেশে আসতেন, কেউ জানতো না, প্রাইভেট বিমানে আসতো, প্রাইভেট বিমানে চলে যেত, কেউ কোনোদিন খবরও রাখেনি। বাট ইদানিং এই প্রথম দেখলাম যে উনি যে আসছেন, এটা একটা উদ্দেশ্য আছে, এটা আমি আমার মতো করে বলি। উনি এখন কেন আসছেন? আসলে র প্রধানের বাংলাদেশে কাজ কি? কোনো কাজ নাই, শুধুমাত্র আসে কেন জানেন? তাদের কানেকশন যেগুলো আছে এগুলাকে একটু শাইন করে। আর এই মুহূর্তে যে আগে যেটা ছিল তার মূল আসার কারণ ছিল তাদের তো বিশাল বড় কাজ, নেটওয়ার্ক, গ্রামে গ্রামে ভারতীয় রয়ের এজেন্ট ছিল বিগত সরকারের আমলে। এরা তো নাই হয়ে যায় না, এরা তো এখনো আছে। সো আমরা বলছিলাম যে গুরুত্বের দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র ভারতের জন্য এই মুহূর্তে। সো তারা আমাদেরকে ছাড়তেছে না আনলেস আমরা তাদেরকে ফোর্স করি টু লিভ আস অ্যালোন, এবং আমাদের কাজ আমরা করতে দিই। এখানে বলে রাখি যে এবং এই যে আসছে তারা কোনো কারণ আছে, এবং এটাকে দেখানোর জন্য যে আওয়ামী লীগের সময়ও আসতো, বিএনপির সময়ও আসে, অর্থাৎ কানেকশন। আর আমরা যেভাবে কাজ করি সরকারের সাথে আমাদের সম্পর্কটা ভালোই আছে। দেখুন সাইকোলজিক্যালি দেখেন ভারত কিভাবে ডার্টি গেম খেলে বাংলাদেশের সাথে, এগুলো আমাকে কেউ বলে নাই। ইট ইজ মাই অ্যাসেসমেন্ট because I understand politics. I understand how the intelligence agencies of this world they work, and what kind of work and how they do, how they operate everything, particularly India এবং ইন্ডিয়া বেইজ্জতরা আছে তারা। দেখুন আপনাকে বলেন তো, রর যে প্রধান আসতেছে এত তাকাব্বরি কেন সারা পৃথিবীতে জানিয়ে আসছে, মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যাচ্ছেন, বিকজ তারা দেখাতে চায় সারা পৃথিবীকে, বাংলাদেশকে, মানুষকে আমাদের সাথে সরকারের গভীর সম্পর্ক এখন আছে। That's against the government. By the way, this is a sentiment, psychological game against this government. মাথায় রাখবেন এটা। নাহলে এটা এভাবে এত প্রচার করার দরকার কি? প্রচার করার দরকার এটাই বোঝাতে চাচ্ছে বিএনপিও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। বিএনপির বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষ নেতিবাচক ধারণা পোষণ করে এবং এটা নিয়ে সমালোচনা করে। দ্যাটস এক্স্যাক্টলি যখন এই রোড প্রধান আসতেছে স্বাভাবিকভাবে কেন এখন আসে, রাইট? তো এই যে একটু আগে আমার একজন সিলেটি ভাই ফোন দিলে ইগু কিতা লেগে আয় বারবার। ইগু মানে
এই লোক কেন আসে বারবার, মানে আসার দরকার কি, মানে সিলেটি ভাষা এটাকে বলে। আমি আপনাদেরকে বলি, শুনে মনোযোগ দিয়ে শুনবেন। সে আসছে বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন না, ইয়েস, why does he come? What is his purpose? What he's doing in Bangladesh? Does he have anything else to do? No, nothing. But just show the Bangladeshi people so the people go against BNP government. Understand that? It's my assessment. Cannot be wrong. No way, right? দেখেন আপনি, আর নাহলে যদি গোয়েন্দা কাজ করতে, গোয়েন্দাগিরি করতে চায়, এটা তো এভাবে আসে না, এভাবে করার দরকার নাই এই সরকারের সময়ে। মূলত ইটস আ সাবোটাজ, স্ট্যান্ডবাজি। মানে এটা কি, এটা দেখানো সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে আমরা উই হ্যাভ স্টিল গুড কানেকশন। ইনডাইরেক্টলি বাংলাদেশের মাসুম ভাই, উই হ্যাভ টু বাই F-16 ফাইটার্স জেডিসি। শুধু এটা না, ওই যে আমরা সবসময় বলি না, নীলফামারী বিমানবন্দর চীনকে দিতে হবে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে হবে, তুরস্কের কাছ থেকে আপনার কি ফ্যাক্টরি, ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে হবে। আমি আপনাকে বলি, এবং পাকিস্তানের সাথে আলোচনা না হলেও বাংলাদেশের পত্রিকা, নিউজ পেপারে এটা আনতে হবে, মানে পারমাণবিক অস্ত্রের আলোচনা হচ্ছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে। উই হ্যাভ টু ডু দ্যাট, দ্যাটস দ্য বটম লাইন। দেখবেন ভারত এভাবে সোজা, স্ট্রেইট টু দ্য পয়েন্ট, এভাবে আর হবে না ভারত, সোজা। এদেরকে কীভাবে মোকাবেলা করতে হয়, এদের মতো বৃত জাতি পৃথিবীতে একটাও নাই। কিন্তু আপনি যখন তাদেরকে সরতে দিবেন, তারা আপনার গাড়ি উঠে নাচবে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে গেছে, সেখানে নেটওয়ার্কের চীন ভাষায় কথা বলে সবাই। বাই দ্য ওয়ে, আমি আসছি আমার মূল পয়েন্টে। আজকে আমি মেহের আফরুজ মানে শাওনের একটা ঘটনা দেখাবো, সিরিয়াস একটা আলোচনা আছে আজকে। ইউ গাইজ গট টু ওয়াচ দিস ভিডিও টিল টু দ্য লাস্ট। গেল, এখানে আরও একটা জিনিস হলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার, probably it was scheduled, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট he just met him, এবং তার গেস্টটার ছবি ঠিক ছিল একটা জায়গায়, যা ওনার সাথে যেভাবে হাত মিলিয়েছে, এভাবে ধরেছে, I don't like that. As a head of state, he should not had his handshake with him in this way. No, এটা আমার কাছে odd লেগেছে। বাট আপনারা ওরকে মনে করতে পারেন, I understand diplomacy. I understand how this মানে diplomatically মানে body gesture, facial impressions and everything works. I know this stuff, right? That's what I'm telling you. It's wrong. You shouldn't do that. বাট এনিওয়ে, হয়তো উনি আন্তরিকভাবে এই লোক, ভদ্রলোক, এই লোক, আমি আপনাকে বলি, এই লোক কিন্তু বৃদ্ধ লোক, এবং এর রাজনীতিবিদ তো হয়তো অনেক সময় বুঝতে পারে নাই, কিন্তু উনি যেহেতু প্রফেশনাল রাজনীতিবিদ না, হয়তো মানে আমলা না, হয়তো এটা হইতে পারে। বাট আমি এটা মনে করি, ই শুড নট ডান দ্যাট, ই শুড হ্যাভ ডান দ্যাট। ওকে, দ্যাটস দ্য বটম লাইন। নাও, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা এর ভিতরে, সেটা কি, সেটা হচ্ছে মানে শেখ হাসিনা বলছে উনি ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে কি একটা বলছে, যদিও এটা AI জেনারেটেড, শি ডোন্ট সে দ্যাট। কেন অনেক জিনিস AI জেনারেটেড বাই মানে শেখ হাসিনা যেগুলো আসে, একদিন যদি ভারত কোখান ধরে ভারত যেন বলতে পারে যে এগুলো AI জেনারেটেড এবং প্রমাণ করতে পারে শেখ হাসিনা এটা করেন নাই, এটা কে বা কারা করেছে, AI জেনারেটেড। সো অনেকগুলো বিষয় আছে, কেননা এটা ন্যাচারাল বক্তব্য না, যেটা আমি মনে করি আপনারা উনি দিয়েছেন। আচ্ছা, এখন আসি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আজকে, দেখবেন মনোযোগ দিয়া, এটা আপনাদের দেখার দরকার আছে আমি মনে করি, বুঝেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো প্রধানমন্ত্রী বলছেন তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন চান। তারা শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরে আসবো, সরকার চায় ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়, এবং উনি সাথে সাথে আবার দিল্লি চলে গেছেন। অর্থাৎ দে আর ট্রাইং দ্য বেস্ট টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। টেলার নাম বাবাজি। আবার বলছি, বিএনপিকে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করতে না পারে ভারত, এবং বিএনপির নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন না হন, বিএনপিকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। তবে দ্য ওয়ে এভরিথিং গোয়িং অন, মানে বিএনপিকে প্রথমেই বাংলাদেশের মানুষের কাছে কালার করতে হবে, কারণ ভারত এভাবেই কাজ করে, শেখ হাসিনাকে দিয়ে করাতো। কালার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে তখন বিএনপি ভরসা করবে রাষ্ট্রক্ষমতা থাকার জন্য ভারতের মতো, মানে এগুলোর, এটা হচ্ছে ভারতের ফুল পলিসি। আই ডো নট আন্ডারস্ট্যান্ড যে আমাদের যারা অফিসিয়ালস আছে, দে হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট, হাউ দে ওয়ার্ক। আই হ্যাভ এ লিটল নলেজ অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস, টু বি honest, ladies and gentlemen, because I strongly believe these guys, they don't even understand that how they work. Look, the two meeting completely gone against BNP government, particularly raw. এটা লোক দেখানো, আমরা সরকারের সাথে কানেকশন আছে, বাংলাদেশের মানুষকে বিএনপির বিরুদ্ধে জাগিয়ে তোলাই ভারতের প্রথম কাজ এই মুহূর্তে। ইয়েস ইট ইজ। জীবনে এটার বাহিরে আপনি কোনো বিশ্বাস করেন, আপনি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। আচ্ছা, গেল একটা জিনিস। তো এখন শেখ হাসিনার তারা বলছেন শেখ হাসিনাকে ফেরত দেন, আর শেখ হাসিনা বলছে ডিসেম্বরে আসবে। খেলা কিন্তু অন্য লেভেলে ওই জায়গাতে চলছে। আচ্ছা, মূলত ভারত যেটা এখন করতেছে, এক কথায় বলে রাখি, বাংলাদেশ বিএনপি সরকারকে বা বর্তমান প্রধানমন্ত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। যেই মাত্র মানে বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, মানে সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি, and they're on course to do that. They will try. Now, depends how
সরকার কীভাবে এটাকে ট্যাকল করে বা এটাকে রিফিউজ করে বা এটাকে তার মানে ফেরায়। বাট ধরেন, তবে এখানে একটা জিনিস বলে রাখি, খুব দুঃখ লেগেছে একটা জিনিস, আনিস আলমগীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর মানে আর মানে ফেরদৌসের মানে খাওয়া দেখে ভিতরটা এভাবে খুব মানে কষ্ট মানে পেলাম। কোনো কথা বলবো না, এখন কোনো কথাই বলবো না। তবে মনে রাখবেন, এগুলাই সরকারকে বাংলাদেশের মানুষের কাছে বিষিয়ে তুলবে। আর অনেকগুলো বিষয় আছে, বি কেয়ারফুল। এবং এই যে কাজ করতেছেন, এটা খুবই লজ্জাজনক এবং বিএনপির জন্য ডেঞ্জার। আনিস আলমগীরের মতো একটা ঠুকাই সাংবাদিক, সে কিভাবে ওই লেভেলে যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজে এখন এই মুহূর্তে ব্যস্ত। প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়েছেন, কে দুইজন ব্যক্তি যারা বলেছেন প্রধানমন্ত্রীকে ফোন দেওয়ার জন্য, আমি নাম জানি বলতেছি না এখন, রং ডিসিশন। সে ওই লেভেলের কোনো মানুষ না, ওই লেভেলে কোনো মানুষ না, তার কোনো ইন্টারন্যাশনাল কানেকশন নাই, ভারতীয় রয়ের মানে এজেন্ট মানে কয়েকজন ছাড়া কোনো কানেকশন নাই পৃথিবীতে কারোর সাথে। এই লোককে এত গুরুত্ব দেওয়া, এটা আমাদের জুলাইয়ের সাথে প্রতারণার সামিল। দুঃখ লাগলো, এখন কোনো কিছু বলবো না। আচ্ছা, এখন আসি যে গতকালকে আপনারা দেখেছেন যে সালমান শাহ আপনার হত্যাকাণ্ডের অন্যতম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে ডন। আমি আপনাকে বলি, আজকে সালমান শাহ সিলেটের ছেলে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে ছিল সে। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না। তাকে কেন আত্মহত্যা কেন? প্রথম বক্তব্য হলো, সে রং একটা বিচকে তার সাথী হিসাবে নিয়েছে। যারা পুরুষ আছেন আপনাদেরকে বলি, লিগাল প্রস্টিটিউট কখনো বিয়ে করবেন না। এখন বলবেন যে হোয়াট ইজ লিগাল প্রস্টিটিউট? লিগাল প্রস্টিটিউট হলো, সে আপনার মানে বিয়ে করে নিয়ে আসছেন, কিন্তু অন্য 10 জনের সাথে তার সম্পর্ক আছে, এটা হচ্ছে লিগাল প্রস্টিটিউট। আর যারা ইলিগাল প্রস্টিটিউট হচ্ছে কাজ করে, আপনি জানেন সে করতেছে, এটা অবৈধভাবে করতেছে। আর এটা হচ্ছে লিগাল, তাকে কিছু করতে পারবেন না আপনি, দেখা যাচ্ছে সে গোপনে গোপনে এই কাজগুলো করতেছে। এদেরকে আমি এই টার্মটা দিচ্ছি। এবং এই যে সালমান শাহ, প্রথমে তার বিয়ে করাটা এই বিচকে উচিত হয় নাই। তার মতো নিকৃষ্ট পরিবার, নিকৃষ্ট একটা মেয়ে, তাকে দেখলেই বোঝা যায়। এবং আজ তখনকার ঘটনা তো মাফিয়া তন্ত্র ছিল মানে বাংলাদেশে। এই যে আজিজ মোহাম্মদ ডনরা মানে গ্যাংরা, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতো তখনকার সময়। এরশাদের সাথে সম্পর্ক ছিল তখনকার সময়। এরা তো একদম অন্য লেভেলে বাংলাদেশ ছিল তখন। এমন আসি মূল জায়গা। এখন আমি যে প্রতিদিন আপনাকে বলি যে বাংলাদেশের প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে ভারতের জড়িত, এবং এটা আপনাকে বুঝতে হবে। আজকে একজন ভাই একটা ভিডিও বানিয়েছে, আমার কথাটা কতটা অ্যাকুরেট, এটা আপনি আচমকা ওঠার মতো। যে আমাদের মানে বাংলা সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভাবান এক্সেপশনাল লেখক, বুদ্ধিজীবী টাইপের বাংলাদেশের ইতিহাসের কখনোই আসে নাই। এমন সৎচিন্তা মানুষ, সাহিত্যিক মানে মানে বাংলাদেশের ইতিহাসে কখনো আসে নাই। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে কিভাবে, আজকে একটা তথ্য, কিভাবে উনি দেখেন। এবং এই যে বললাম না, সারা পৃথিবীতে সাকসেসফুল মানুষকে যখন কোনো দেশ নিয়ন্ত্রণ করতে চায়, সাকসেসফুল জায়গাতে বা তাদের ইন্টারেস্ট মানে প্রতিষ্ঠা করতে চায়, কিভাবে তারা নষ্ট করে। আমি আজকে বলছি আপনাকে, ভিডিওটা একটু দেখাবো এখন। আমি মনে করি সালমান শাহ হত্যার সাথে সরাসরি ভারতের জড়িত, মানে সামিরা গ্যাং তো করেছে ওরা, বা বিহাইন্ড দ্য সিন তার পিছনে লাগিয়ে দেওয়া, তাকে জীবনকে মানে দুর্বিষহ করা, এর পিছনে এর জড়িত আছে। বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি থেকে মানে ইসলামিক কালচার, সব জায়গায় সাকসেসফুল মানুষের পিছনে ভারতের লেগে আসিল সারা জীবন, এখন আছে। খুদ মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তি যে মানে তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তারা ভারতেরও, কারণ তার জনপ্রিয়তা আকাশে উঠেছিল। যদি উনি একটা স্টুপিড কাজ করেছেন, যার সমালোচনা আমি করি, আমাদের দেশটাকে একটু কালার করার চেষ্টা করেছেন, না বুঝে, রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে, ইন্টারন্যাশনাল মারপেস না বোঝার কারণে এই মানে আবেগী সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, এটা আমি সমালোচনা করেছি। আচ্ছা শুনেন, আজকে একটা ভিডিও দেখাই আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কখনো কসম কাটি না, এখন পর্যন্ত কাটি নাই, আজকে প্রথম আমি কাটতেছি। তা আমার বক্তব্যের উপরে না, আরেকজন মানুষ বক্তব্য দিচ্ছে, একজন ভাই, আমি তাকে চিনি না। বক্তব্যটা শোনার পরে আমি যে বলি এগুলা, আপনারা যে কতটা অ্যাকুরেট আমি, এই ভাই আমি জানেন। এই ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছেন, আমাদের একজন বোন, ওনার নাম আমি আপনাকে বলি। উনি আমাকে কোথায় পাঠিয়েছেন, উনি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। বোনের নামটা, আচ্ছা এই যে বোনের নাম হচ্ছে রহিমা সুলতানা হুসেইন সামথিং। আমি ওনার সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো ধরনের যোগাযোগ নাই, বাট উনি আমাকে ইনবক্সে করেছেন। এটা আমার সম্ভবত একজন মানে ফলোয়ার বা শ্রোতা বলতে পারেন আপনি। উনি আমাকে একটা ভিডিও দিয়েছেন মেহের আফরুজ শাওনকে নিয়ে। উনি বলেছেন হুমায়ুন আহমেদের সাথে বিরুদ্ধে মেহের আফরুজ শাওনকে লাগিয়ে দিয়েছে ভারতের লোক। এটা কি কখনো শুনেছেন আপনারা? কেউ কখন বলেছেন? আমি কিন্তু এগুলো ইঙ্গিত দিয়ে যাচ্ছি। দেখেন ওনার সাথে আমার মিলটা কোন জায়গায়। এবং এই যে গভীরভাবে যদি আপনি বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি সবকিছু বিবেচনা এবং বিশ্লেষণ না করেন, নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এবং আমরা 90% পলিটিশিয়ান সিন্স আওয়ার লিবারেশন, মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট, আমাদের আপনার ইন্ডিপেন্ডেন্স, এরা ব্যর্থ হয়েছিল। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির রাজনীতিবিদের দেশ হচ্ছে বাংলাদেশ। জ্ঞান গরিমাহীন, ইন্টেলেকচুয়ালিটিহীন, মানে বুদ্ধিদীপ্তের অভাব,
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যদি দেশ থেকে থাকে এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টদারী সংস্কৃতি জগতের আত্মমর্যাদাহীন মানে মানে এই মুহূর্তে আমি বলছি না, আর সবসময় এই মুহূর্তে মানে সালমান শাহ, মান্না সাহেব এবং জসিম সাহেব এরা এবং ববিতা শাবানা এদের পরে আপনি যদি বলেন মানে শাবনুর বা এদের মানে পরে সবচেয়ে নিকৃষ্ট আত্মসম্মান আত্মমর্যাদাহীন চিপ স্ট্রিট লেভেলের মানে সংস্কৃতি জগতের মানুষের জন্ম হয়েছে মানে এই কয়েক বছর আমরা দেখেছি, বিগত 20 বছরে। এটা না, খেলোয়াড়দের মধ্যে ক্রিকেটারদের ভিতরে বা স্পোর্টস জগতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির খেলোয়াড়রা হচ্ছে বাংলাদেশে, যারা যারা জাতীয় দলে খেলে কিন্তু বিনা ভোটের এমপি হয়, যারা বলছি ট্যালেন্টেড আর মানুষ হওয়া মানে তারকা বনা এক জিনিস নয়, পারফর্ম করা আর প্রকৃত অর্থে তারকা বনে যাওয়া সেলিব্রিটি হওয়া এক জিনিস নয়। ট্যালেন্ট থাকতে পারে, যে কোনো ছুরির ট্যালেন্ট থাকতে পারে, রাইট, কিন্তু মানুষ হতে গেলে আপনাকে মানবিক এবং সামাজিক এবং মানে আত্মমর্যাদার যে মূল্যবোধ এটা যদি না আসে আপনি কখনো মানুষ হতে পারবেন না, ওই লেভেলে যেতে পারবেন না আপনি কখনো। আচ্ছা, এই ভিডিওটা শুনলে চমকে উঠবেন আপনি। দেখেন উনি কি বলছে। উনি বলছে, আমি জানি তো এগুলা, আমি তাকে অ্যাড্রেস করি নাই, বাট আমি জানি, আমি বলেছি আপনাদেরকে এর আগে যে মেয়র মানে হুমায়ুন আহমেদের, এখন আমি বিশ্বাস করি যে হুমায়ুন আহমেদের মৃত্যুর সাথে তার জড়িত আছে কিনা এই বিচ শাওন, নিকৃষ্ট মাইন্ডের একটা মানে মানে মহিলা সে। আচ্ছা, ভিডিওটা শুনেন। এখানে বলে রাখি যে এখানে পিনাকিদার ভিডিও একটা উনি জুড়ে দিয়েছে ওই ভিডিওতে যে প্রচার করছে, তো এটা এখানে অটোমেটিকলি চলে আসলে আমি এটা বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার কারণে অসুবিধা নেই। শুনেন। জন্য দুই-চারটা স্ট্যাটাস দে। শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল মূলত, যে তাদের যে ইনকাম ছিল এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্রমহিলা কিন্তু দুইবারের আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি। দেখেন, হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের। আচ্ছা, তো এই বাইটা বলেছেন কি শুনেন, আপনারা শুনলেন তো। উনি বলেছেন শাওনকে মূলত ভারতীয় উনাকে ডিসরাপ্ট করার জন্য এখানে তারা যুক্ত করেছিল। আমি আজকে আপনাকে বলি, আমি কসম করি না, আমি আমার নলেজ থেকে বলছি, আল্লাহর কসম, 100 সত্য, 100% সত্য, এটা 100% এটা সত্য। মানে তাকে কিছু কিছু কাজ থেকে বিরত রাখা, এটা তাদের এভাবে হয়। এটা আমেরিকাতে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি। বিখ্যাত একজন কনজারভেটিভ মানুষ, তাকে হত্যা করা হচ্ছে। উনি ইরান যুদ্ধের বিবৃতি করেছিলেন, আমি ডিটেলসে যাই না, আমি আপনাকে বুঝিয়ে নিয়েন। এবং ওনারা সবাই ওনার ওয়াইফ মনে করেন এখানে জড়িত, এবং কারা ওই যারা ওনার বিরুদ্ধে তারা এটাকে প্ল্যান করেছে। আচ্ছা শুনেন, এখন আমি আপনাদেরকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মনে করি সালমান শাহ যে ক্র্যাশ সৃষ্টি হয়েছিল, মানে সালমান শাহ পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা উঠেছিল সালমান শাহ, ভারতীয় জনপ্রিয় হয়েছিল সালমান শাহ। আমি মনে করি যে সালমান শাহকে ধ্বংস করা এবং ভারতীয়, কারণ শিক্ষা সংস্কৃতিতে ভারত প্রথমে হাত দিয়েছে অ্যাবসলিউটলি, এবং এই ব্যক্তিগুলো বাংলাদেশপন্থী ছিল, মারাত্মক বাংলাদেশপন্থী ছিল। আই থিঙ্ক উই নিড টু ফর্ম অফ হার্ডলাইন পার্টি ইন সিলেট। আচ্ছা, হার্ডলাইন পার্টি ইন সিলেট, আমি এটা আমার বাইরেরা যারা এখানে আছেন অন্যান্য জেলার বাংলাদেশের বাইরের, তারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু আমরা যা দেখতেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের, মানে কেন্দ্র বলে এটা ভারতীয় শব্দ উঠে যায়, উই না হ্যাপি। আমরা কথা হবে এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করি এটা, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত আর এভাবে আমরা শোষিত হতে রাজি না এখন। এটা সরি টু সে দ্যাট, এটা অনেক আগে বলেছি। আচ্ছা যাক, বাই দ্য ওয়ে, তো আমি বলি, আমি মনে করি সালমান শাহ যদি থাকতো, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আজকে কি থাকতো, এবং সংস্কৃতি জগতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিলেটের ছেলে ছিল তো ফুয়া বলি সিলেটে, আমরা বিশ্বাস করি এগুলাকে একদম কমপ্লিটলি রুখে দিতে পারতো সে। তার এতটা পাওয়ারফুল তার ক্ষমতা ছিল এবং তার ইন্টেলিজেন্স এবং তার পার্সোনালিটিটা ছিল সালমান শাহ। এমন পার্সোনালিটি সম্পন্ন অভিনেতা বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে আসেন নাই। আমি মান্না সাহেব অসাধারণ একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি ছিল, কিন্তু মানে মান্না
বুঝেছেন? আমি জানি না এরা এই যে বলে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ জানে কোনো কিছু দিয়ে মেরে ফেলছে কিনা, মানে ভারতের এরা, কারণ তারা আমাদের চলচ্চিত্র জগৎটাকে ধ্বংস করা, শাবানা, ববিতা এদের বাইরে বাইরে এবং শাবনুরের পরে আর তো পার্সোনালিটি সম্পন্ন কোনো অভিনেত্রী আর আসেন নাই। আর যত অভিনেত্রী এরা এসেছেন 90% কোনো না কোনোভাবে তাদের মানে তাদের এক্সট্রা খেপ ছিল বিভিন্ন হোটেলে। সরি টু সে দ্যাট, একদম জেনে বলছি এগুলা, বুঝছেন? এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম ইংল্যান্ডে থাকতে, মানে ওই যে বিভিন্ন ধরনের খদ্দর ছিল এরা এসে গল্প করতো আমাদের সাথে। ট্রাস্ট মি, এর চেয়ে বেশি আমি যাচ্ছি না, মানে ব্যবসায়ী যারা ছিল ইংল্যান্ডে তখনকার সময়। বাই দ্য ওয়ে, সো আমি মনে করি সালমান শাহ হত্যার সাথেও সামিরার সাথে যথেষ্ট সামির, এবং ডেফিনেটলি সামিরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, ডন হত্যাকাণ্ডে জড়িত। আজিমুদ ভাই থাকতে পারে, কারণ মানে সে তো, এবং সে আজিজ মোহাম্মদ ভাইকে সে তাপ্পর মেরেছিল, সিলেটের ছেলে, সাহসী ছেলে, এগুলো ভয় করবে না, মেরে দিবে স্বাভাবিকভাবেই। আমি হলো মারতাম, একই ব্যবস্থা করতাম। সো মেরে দিছে, দেখেন তার পরবর্তী সময় তারে একা একদম তাকে সম্পূর্ণভাবে এমন ক্ষতি করেছে বাংলাদেশের। আজকে এই লোক হয়তো বা বড় রাজনীতিবিদ হতে পারতো, এই লোক এরা ছিল বাংলাদেশের প্রোটেক্টর, মান্না, সালমান শাহর মতো ব্যক্তি। আনফর্চুনেটলি এদের কাউকে এত তাড়াতাড়ি সালমান মানে মান্না মারা গেল, যে কোন মাস মারা যেতে পারে, আমি যেতে পারি একটু পরেই, আপনারা যেতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট উই নেভার নো ওয়াজ দেয়ার এনি কনস্পাইরেসি এগেইনস্ট হিম। দ্যাটস দ্য বটম লাইন। হোয়াট অ্যাবাউট টাকলা মুরাদ? না, এরকম তো নিকৃষ্ট প্রাণী, এদের কত বক্তব্য দিয়ে লাভ নেই আমাদের। কিন্তু নিকৃষ্ট আওয়ামী লীগের বাই প্রোডাক্ট, পচে যাওয়া দুর্গন্ধযুক্ত প্রোডাক্ট, এগুলো নিয়ে আমাদের বক্তব্য নাই। মূল বক্তব্য হচ্ছে এটা। এই জন্য আমি আমার এই ভাইটাকে আমি ধন্যবাদ দিই। আমি জানি না ওনার নামটা কি, উনি কে, আমি ওনাকে দেখেছি এর আগে 2-1 বার। আমি মনে করি যে একদম আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি সমান তত্ত্ব উনি নিয়ে আসছেন। শাওন অবশ্যই প্লান্টেড বাই সামান, আমি বললাম না, আমি কসম করে বলছি, এটা মাই কমন সেন্স, সিক্স সেন্স অ্যাসেসমেন্ট সে ইট ইজ 100% ট্রু। আমি বুঝেন না কেন, আমি শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যায় ভারত জড়িত বলে আমি দাবি না, এটা আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে আমি বিশ্বাস করি না, আমি জায়গাতে সরবই না আমার। ওনাকে তারা হত্যা করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। এই হলো বাংলাদেশের ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র গেম। এরা আছে, বাংলাদেশ যদি দুশ্মন রাষ্ট্র ঘোষণা করতে চায় কাউকে, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালে ভারত থাকতে হবে, এর বাইরে বাংলাদেশের কোনো দুশ্মন রাষ্ট্র নাই পৃথিবীতে। আর এখন পাকিস্তানকে নিয়ে যারা রাজনীতি করতে চান করেন, সময় আসতেছে। সাউদি এমন বাদাম দিব আমাদেরকে, মানে এখানে তেরিং বেরিং করলে, আর তুরস্ক বুঝে নেবেন খেলা কাকে বলে, কত প্রকারকে কি মাইন্ড ইট, খেলার চেষ্টা করবেন, বুঝেছেন? এই জন্যই আমি বলি যে এই যে বিভিন্নভাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, মূলত এই বক্তব্যটা আমি দিলাম, হিসাব মিলিয়ে নেবেন। আমি যেগুলো বলি, আমি আমার অ্যাসেসমেন্টের আমার ডকুমেন্টস লাগে না, I don't need any documents, but yes, if I go to court, then I have to prove it with clear-cut evidence beyond reasonable doubt, so that the judge can give or lay out a statement or verdict, right? But apart from that, আমি যেগুলো বলছি এগুলাই, এর বাহিরে আপনি চলতে পারবেন না। আমি প্রতিটা ঘটনা বিশ্লেষণ করে ইন্টারন্যাশনাল দেশ এবং ওই দেশের কানেকশন, স্বার্থ বিবেচনা করে বিশ্লেষণ করে বলতে পারি কে কোন ঘটনা ঘটিয়েছে 100%। এবং আমি আপনাকে আরো একটা জিনিস বলি, ধরেন ওই যে হোলি আর্টিজেনের ঘটনা, আপনারা জানেন তো, বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, মানে এটা বিদেশি এলাকাতে ঘটেছিল, জানেন তো, বিদেশিদের এটা সারা পৃথিবীতে দেখানোর জন্য। এটা শুধু ভারতের জড়িত এবং বাংলাদেশের ডিজিএফআই জড়িত। কেন? শুধুমাত্র বাংলাদেশটাকে সারা পৃথিবী থেকে, মানে শেখ হাসিনা, এই যে বললাম, আপনি শেখ হাসিনাকে আনবেন, আওয়ামী লীগকে আনেন না। আপনার সন্তানের সাথে এমন বড় প্রতারণা আর এমন বড় দুশ্মনী সারা পৃথিবীতে আপনার হতেই পারে না। আপনার সন্তান যেদিন বুঝবে যে আপনি তার সাথে কি প্রতারণা করেছেন, এই ভারতের দালালি করে, আপনি আওয়ামী লীগের দালালি করে, আপনি বুঝবেন। আমি যদি আবার বলছি, আমি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আমি বুঝতাম যে বাংলাদেশের দল, যেটা বিএনপি আছে এই মুহূর্তে, বা জামায়াত আছে, বা এনসিপি আছে, বা অন্যান্য দল আছে, আমি এখন বলতাম আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। আওয়ামী লীগকে আনবেন, ভারতকে নিয়ে আসতেছেন আপনি শুধু বাংলায়, এই দেশটাকে তাদের দখলে দিয়ে দিবেন। কেন আপনি 10টা বছর তাদেরকে বাইরে রাখেন না? এরা একটু একটু হিসাব নিকাশ করে আসুক। আওয়ামী লীগ যদি ভারত ছাড়তে পারতো, আমরা মনে করতাম ভারতের কোন মানে দাস বা দাসী বা মানে এজেন্ট না, আমি এখনই মানে আওয়ামী লীগের জন্য মানে বক্তব্য রাখতাম। কিন্তু আপনি তো আওয়ামী লীগকে নিয়ে আসছেন, মানে ভারতকে নিয়ে আসছেন, কেন তাদেরকে নিয়ে আসবেন এখন? বিকল্প কোনো কিছু চিন্তা করে, কারণ তারা তো প্রমাণ করেছে ভারতের কাছে বাংলাদেশটাকে বন্ধক দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মূল উদ্দেশ্য, এবং তারা সেটা করেছে। আজকে 17 বছর ক্ষমতায় ছিল, 54 বছর স্বাধীনতার পরেও বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারে নাই। এদের পক্ষে এতটা মূর্খতা এবং জঘন্যতম পিতামাতা মানে পরিবারের মানুষ আর হতেই পারে না, পৃথিবীতে হতেই পারে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ইটস আনবিলিভেবল, বুঝেছেন? এই বাংলাদেশের একটা দেশকে নিয়ে কতটা জঘন্যতম মানে কাজ করতে পারে একটা দেশের বিরুদ্ধে বন্ধুত্বের খাতিরে। আমি সংকীর্ণ, এখনো আমাদের শহরে কিছু মানুষ দেখলাম, এদের তো জ্ঞান নাই। আমি বললাম না, পৃথিবীতে নিকৃষ্ট মানে সংস্কৃতি জগতের দেশ, নিকৃষ্ট খেলাধুলা জগতের দেশ হচ্ছে বাংলাদেশ। আমি এমন জঘন্যতম ওই সেক্টর তারকা আমি জীবনে কোথাও দেখি নাই। খুবই দুর্ভাগ্য, এটা আল্লাহ কুদার ভাই আপনারা পাপ করেছেন, গজব, এগুলো গজব রে ভাই, আল্লাহর পক্ষ থেকে এগুলো গজব। বিশ্বাস করি, আমি এগুলো বিশ্বাস করি। কিছু জিনিস আছে ভুল,
বা হতে পারে ন্যাচারাল মানে অকারেন্স, যেটাকে আমরা বলি। কিছু কিছু আল্লাহর তরফ থেকে গজব। ধরুন শেখ হাসিনার মানে যে মানে ধ্বংস হলো, এটা আল্লাহর তরফ থেকে গজব। এটা শেখ হাসিনা বিশ্বাস করবে না, কিন্তু দ্যাট ওয়াজ এ লাইক আল্লাহর পক্ষ থেকে, এটা ওয়াজ এ কার্স। দে ওয়ার কার্সড বাই দি অলমাইটি গড, আল্লাহ 100%। অ্যান্ড সিরিয়াসলি, বিকজ এমন কিছু অপরাধ করেছে আল্লাহর আরশ পর্যন্ত হয়তো কেঁপে উঠেছে কোনো সময়, এই জন্য তাদের উপরে এই গজবটা সৃষ্টি করেছে। আর না হলে উত্থান পতন হতে পারে, ধ্বংস হওয়ার কথা না। এভাবে ধ্বংস হয়ে গেছে না। বিএনপি যদি টাইট থাকে, আওয়ামী লীগ শেষ তো, জীবন আসতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ। আর ভারতের ওয়াট অ্যাবাউট নানক ভাই, এই যে আপনি প্রশ্ন করেন আমার মানে মুখটা খারাপ করার জন্য, শুনেন, এমডি আহমেদ চৌধুরী, নানককে আমি রাজনীতিবিদ যদি আপনি আমার মানে আমি মনে করতে হয়, ধরে নিন আমি মৃত, আই এম ডেড, আই এম গন, আই এম নট, আমি মানুষই না। যদি নানককে রাজনীতিবিদ মনে করতে হয়, আমাকে মানুষই মনে করতে হয়। নিকৃষ্ট প্রাণীদেরকে শেখ হাসিনা জোগাড় করেছিল এমনভাবে, এদের মতো নিকৃষ্ট মানুষ এ নাকি রাজনীতিবিদ। এর চেয়ে লজ্জা কি হতে পারে একজন মানুষের জন্য? আপনার মন্ত্রী হয় নানকের মতো ব্যক্তি, ইমাজিন দ্যাট। আপনি ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি, এই হারামজাদা। আমি তো বলছিলাম, আমি পোস্টে বলছিলাম যে সেকেন্ড বার যখন ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক বানানো হলো, তখনই বলছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে। দ্যাটস হোয়াট ইট ইজ। সাবির হোসেন চৌধুরীর মতো ব্যক্তি যথেষ্ট পরিমাণে ভালো, আব্দুল জলিলের মতো ব্যক্তি যথেষ্ট পরিমাণে ভালো। আপনি এবং আমাদেরকে বেসাবের তুলনাই হয় না, দেশপ্রেমিক ছিলেন, রাইট? এটা তো আলাদা ব্যাপার, এটা তো তুলনাই হয় না, এটার সাথে আপনি তুলনা করতে পারবেন না। এই ব্যক্তিগুলো নাই তো আর। হুমায়ুন রশীদ চৌধুরীর মতো ব্যক্তি, আওয়ামী লীগ এগুলো নাই। 96-এর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্ত্রাস কিছু বাড়ছিল, কোনো দুর্নীতির বড় দুর্নীতির অভিযোগ নাই। ইমাজিন দ্যাট, কোনো বড় ধরনের দুর্নীতির অভিযোগ নাই 96-এর আওয়ামী লীগের। একটা ছিল শুধুমাত্র সালমান এফ রহমান, এই কুলাঙ্গার শুধুমাত্র শেয়ার বাজার কেলেঙ্কারি করেছিল, তা অর্থমন্ত্রী যে এস এম কিবরিয়া ছিল, উনি চেয়েছিল তখনকার সময় তাকে কঠিন পানিশমেন্টের আওতায় আনতে, তারপরে উনি বন্ধ হয়ে গেছিল, কিন্তু আওয়ামী লীগের বাকি যে কানেকশন আছে এগুলোর কারণে। আর উনি চেয়েছিল, কারণ উনি দেয় নাই এই সুযোগ। সাইফুর রহমান সাহেব ব্যাংকিং খাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেয় নাই তখনকার সময়, বাট বিভিন্নভাবে দুর্নীতি হয়েছিল, এটা অন্য লেভেলে। আপনি বলতে পারবেন না যে চুরি করেছে এইভাবে। সো এই মানুষগুলো নাই, এই জন্যই তো এরা ধ্বংস হয়ে গেছে, এরা আর কখনোই ফিরবে না ওই অর্থে। এখন দেখা যাচ্ছে অধপন্ন মানে মানে এইগুলা। তো আমরা হোয়াট অ্যাবাউট, আচ্ছা ধরেন ফজু পাগলা হচ্ছে একটা রাস্তার মাইন্ডের একটা রাজনীতিবিদ, এবং বিএনপি কেন তাকে গুরুত্ব দেয় আমি আপনাকে বলি। আমি বিএনপির কারেক্টারিস্টিক জানি, এই কারণে জামাতকে মানে বিএনপি সরাসরি, ধরুন প্রধানমন্ত্রী তো সরাসরি বলবে না, উনি এটা বলতে পারবে না, মানে টুকটাক বলবে আর কি। মানে ওই শেখ হাসিনার মতো উল্টাপাল্টা বক্তব্য সে মানে বর্তমান প্রধানমন্ত্রী দিতে পারবে না, উনার এটা ক্ষমতাও নাই, বুঝলেন আপনি? উনি বলবে, অনেকগুলাই বলবে, যতটুকু পারে আর কি শালীনতার ভিতরে বলবে। এগুলো হচ্ছে তাদের মানে জামাতকে টাইট করার কিছু প্লেয়ার্স আছে সরকারে। এর মধ্যে ধরেন ইদানিং মানে ফজু পাগলা একটা, এ লোক এমপি হয়ে গেছে। আপনি কল্পনা করেন যে লোকের কোনো ধারণা নাই, পলিসি নাই, একটাই আছে ভারত আমাদের বন্ধু, আর বঙ্গবন্ধু করেছিলেন, বুঝছেন না? ওনার অবদান আছে, আমি ওনার সমালোচনা করি না, আপনারা সবাই জানেন। আর এই যে মুক্তিযুদ্ধ 1971 নিয়ে, এখন পাকিস্তানের যে শক্তিশালী, এই পৃথিবীটা রক্ষা করতেছে এখন পাকিস্তান। এই সাউথ ইস্ট এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর ভরসার জায়গা হচ্ছে পাকিস্তান। গরুর বাচ্চাকে বলেন এটা বুঝার জন্য যে আমরা দেশ হিসাবে আমরা বিপদগ্রস্ত, বুঝার জন্য রাজনীতি। সরি, এ বিএনপির লোক না, এর জন্য আমি তাকে কোনো রেসপেক্ট আমার নাই বিএনপির হিসাবে, বাই দ্য ওয়ে। আর ফজু পাগলার বিষয়ে তো এটা হচ্ছে। এবং এই দেখুন একটা ছবি দেখাই আপনাদেরকে, ধরেন এই যে আপনি দেখলেন না, ওই যে আমি কেন বলি জামাতের নাম চেঞ্জ করার জন্য, জামাতকে রিস্ট্রাকচার করার জন্য, এর বাহিরে বাংলাদেশের সমাধান আমি দেখতেছি না। হিসাব মিলিয়ে নেবেন কখনো যদি সমাধান পান। শুনেন আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী গেছেন এই কিসে, এই চিরাঙ্গে গিয়ে সেখানে দেখা করেছেন কার সাথে? মুহিবুল্লাহর সাথে। দেখেন, আচ্ছা আমার বলেন তো আপনি, মুহিবুল্লাহদের এত দাম এখনো কেন? আমি বারবার বলি না আপনাদেরকে, আমি বারবার আপনাদেরকে বলি না, আমি ছবিটা দেখাই মুহিবুল্লাহর সাথে, মানে ওকে প্রাইম মিনিস্টার, ওকে পিএম মেট মুহিবুল্লাহ, দেখে আসে কিনা এই ছোট্ট মানে ইয়াস পেয়ে গেছি, সাথে সাথে পেয়ে গেছি, ইংরেজিতে লিখছি, পেয়ে গেছি, সব জায়গাতে আছে। এই দেখেন ছবিটা, এই দেখেন। আচ্ছা প্রথমেই বলি, এই ছবিটা নিয়ে একটা বক্তব্য দিই। প্রথমে বলি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনার পারিবারিকভাবে উনারা আলেম সমাজকে সম্মান করেন, এটা কিন্তু সত্য। উনার মাও করেছেন, বাবাও করেছেন। জানেন তো বাংলাদেশের ইসলামিক দলের বাইরে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল হচ্ছে বিএনপি। নাও এখন এরা করবে কিনা, যারা আছেন অন্যান্য আছেন এরা করে কিনা, এটা আপনি আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। বাট মূলত ইসলামিক নামদারি দলের বাহিরে অনলি ওয়ান অ্যান্ড অনলি বিএনপি। জানেন তো আপনি, এটা সবাই জানেন আপনি, মানে সংবিধানের মানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করার থেকে শুরু করে রিয়েল ইসলামিক ভ্যালুতে বিশ্বাসী একটা দল। এখন হয়তো বা অনেক শয়তান এখানে এসে চেষ্টা করে এগুলোকে বানচাল করতে, বামপন্থী রামপন্থী, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হিয়ার ইজ দ্য স্টাফ। ওই যে এখানে দেখলেন আপনার ছবিটা, প্রধানমন্ত্রী মুহিবুল্লাহর সাথে দেখা করেছেন। প্রথম বক্তব্য হলো, ওনারা
পারিবারিকভাবে দলভাবে কিন্তু ইসলামিক মূল্যবোধের দল, বুঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে ওয়ান পয়েন্ট। তাহলে এখন কেন এটা করতে পারেন? সেকেন্ড হলো জামাতকে ট্যাকল করা আর ডান্ডা দেওয়ার জন্য বিএনপির কোনো নেতা লাগে না। তো আমার ভাই রাশেদ, তারেক, মানে আমি তারেক, সরি বললে আবার সে বলবে যে ভাই এটা বললো, মানে আমার তারেক, মানে তারেক, মোহাম্মদ তারেক, আর আপনার এই যে কি বলে এটাকে, আপনার মানে এই যে ফজু পাগলা, তারপরে এই যে আলেম সমাজরা, চরমুনাই, জমিয়ত, মোর দেন এনাফ। তাহলে এই ব্যক্তির এত মূল্যায়ন, এত দাম কেন আসলো? তার কি কোনো কন্ট্রিবিউশন আছে বর্তমান রাষ্ট্র পরিচালনায়? বিকজ অফ জামায়াত ইসলামী। চরমুনাইয়ের হুজুরের এখনো এত মূল্য কেন সরকারের কাছে? হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি? নাথিং বাট এ বোগাস, বিকজ অফ জামায়াত ইসলামী। জমিয়তের যারা, এরাও দেখবেন দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। ওয়াই দে আর সো ভ্যালুয়েবল? বিকজ অফ জামায়াত। আমি কেন বলি যে জামাত যদি রিস্ট্রাকচার করতে পারে, আপনি বিশ্বাস করেন যদি জামাত না থাকতো প্রধানমন্ত্রী হয়তো দেখা করতেন। আবার বলছি, ওনারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, জীবনে হয়তো এত সহজে মুহিবুল্লাহদের দেখা করতে পারতো না প্রধানমন্ত্রীর সাথে। ওয়াই? বিকজ জামায়াত ইজ দেয়ার গভর্নমেন্ট or their anti-party, they need them. That's why.